সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম, এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি। সাধারণত আমরা আমাদের প্রোগ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন বিষয়ক আপডেট দিয়ে থাকি। আমাদের নিয়মিত টপিক অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিটিগেশন এবং ফ্যামিলি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। পাশাপাশি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এবং এই আয়োজনে আমাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আইন বিষয়ক সহায়তা দিয়ে যাচ্ছেন, আপনাদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন। আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি একাধারে একজন সলিসিটর এবং ব্যারিস্টার, যিনি যে সলিসিটরের প্রিন্সিপালের দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয় হাইলাইট করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমাদের কমিউনিটির মধ্যে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি নিয়ে কথোপকথন হচ্ছে, আলোচনা হচ্ছে। সেই বিষয়ে আমাদের বিজ্ঞ আইনজ্ঞ আজকের অনুষ্ঠানের আমাদের মেহমান, তিনি আপনাদেরকে ডিটেলস এ বিষয়ে আলোচনা করবেন। আপনারাও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে সরাসরি প্রশ্ন করতে পারেন। বা প্রশ্ন করার জন্য আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করবো, আপনারা যখনই প্রশ্ন করবেন আপনাদের টিভি ভলিউমটা ডাউন করে সরাসরি আমাদের স্টুডিওতে কথা বলবেন এবং আপনাদের প্রশ্নগুলা একটু কনসাইজ করে নেবেন, তাহলে আমাদের জবাব দিতে সুবিধা হয়। তাহলে আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। এর আগে আমরা আশা করছি প্রায় অনগোয়িং প্যান্ডেমিকের মধ্যে আপনারা অবশ্যই ভালো আছেন, অনেকে ভ্যাকসিন দিয়ে নিয়েছেন, মানসিকভাবে আপনারা অবশ্যই আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যবান আছেন। এ আশা রেখে আমাদের প্রোগ্রাম শুরু করছি। চলুন শুরু করা যাক। জি রেজা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আজকে প্রোগ্রাম শুরু আগে আমি দেখছিলাম যে আপনি খুব মানে উৎসাহী যে নিউ আপডেট নিয়ে। উৎসাহী না, কারণ আসলে যেটা মানে অনেকেই অনেক ধরনের কথা বলছেন, কথোপকথন হচ্ছিল, তো এই হিসাবে আমরা একটা নতুন দেখতে পেলাম। এটা তুমি দর্শকদেরকে দেখাতে পারো যে নিউ প্ল্যান। আমাদের স্টুডিও থেকে আমার মনে হচ্ছে যে ওনারা ভালো দেখাতে পারবেন, অসুবিধা নেই। তো এটার আগে যেটা আসলে আমাদের বলা উচিত, গতকাল ছিল আমাদের স্বাধীনতার সুবর্ণ দিবস। আমরা 50 বছর একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে অতিক্রান্ত করলাম এবং লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম, এক চিলতে যে অংশটা আমরা পেলাম, আমরা অবশ্যই যেটা সত্যিকারের বাংলার বোধহয় 1/4 আমরা পাইনি, যেটুকু পেয়েছি সেটুকু নিয়েও আমরা হাজার বছরের ভিতরে একটা স্বাধীন দেশ পেলাম। তো আমাদের 50 বছর পূর্তি, এর জন্য আমি অবশ্যই নিজে একজন বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে অত্যন্ত গর্বিত যে 50টা বছর আমরা পার হতে পারলাম। অবশ্যই আমাদের এর মধ্যে অনেক, আমরা যেটাকে বলতে পারি চড়াই উতরাই আমাদেরকে পার হতে হয়েছে, সাফল্য আছে, ব্যর্থ আছে, তবুও আমরা যে মোটামুটি 50টা বছর টিকে আছি এবং ইনশাল্লাহ আরো সামনে এগিয়ে যাবো। একটা পয়েন্ট না বললেই নয়, কালকে কিন্তু আমরা দেখেছি যে আমাদের ব্রিটেনের রানী এবং আমাদের প্রাইম মিনিস্টার, মেয়র অফ লন্ডন, অনেকেই বাণী দিয়েছেন এবং বাংলাদেশের যে সাম্প্রতিক যে উন্নয়নের ধারায় উন্নয়নকে ওনারা প্রশংসা করেছেন বিভিন্নভাবে। যদিও অনেকগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে যে বাংলাদেশ উন্নতি করছে, কিন্তু পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি সেই বিষয়টা কিন্তু আছে এবং আমরা দেখছি কন্টিনিউ বিভিন্ন ঘটনা ঘটছে। গতকালকে আমরা দেখেছি যে 50 বছর পূর্তি হচ্ছে, কিন্তু বাংলাদেশে ঢাকা শহরে বলা যায় অলিখিত একটা কারফিউ অবস্থা ছিল। তো এই বিষয়টা কি আমাদের 50 বছরের প্রাপ্তির মধ্যে কতটুকু আমরা পেয়েছি আসলে? এই জন্য আমি একটু আগেই বললাম যে আমাদের 50 বছরে যেমন সাফল্য আছে, ব্যর্থতাও আছে। সাফল্য অবশ্যই হয়েছে জাতি হিসাবে। আমরা একসময় মনে করা হয়েছিল, একসময় বলা হতো, যেটা হেনরি কিসিঞ্জারের ভাষা, আমরা একটা বটমলেস বাস্কেট, সেই তলাহীন ঝুড়ি, সেখান থেকে আজকে বাংলাদেশ আমরা অনেক এগিয়ে গেছি। বাংলাদেশকে অনেকে একটা মডেল হিসেবে দেখছে। আমাদের আর্থসামাজিক যে কাঠামোর উন্নতি হয়েছে, আমরা বাংলাদেশ বিশ্বকে অনেক দিতে পেরেছি। বিশেষ করে আমরা এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের নাম না বললেই নয়। ডক্টর ইউনূস যে অর্থনীতির যে ব্যাখ্যা উনি দিয়েছেন, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন জায়গাতেই তার এই বিষয় নিয়ে কিন্তু পড়াশোনা হচ্ছে এবং বাইরে কিন্তু মানুষ তার উপরে যথেষ্ট আগ্রহ আছে এবং ক্ষুদ্র অর্থনীতি বা ক্ষুদ্র ঋণের প্রতি একটা বিরাট আগ্রহ। বাংলাদেশের মতো একটা গরিব দেশ যদি ওয়ার্ল্ডকে কিছু দিয়ে থাকতে পারে, এটা একটা। আরেকটা হতে পারে ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমরা আগে দেখতাম বাংলাদেশ প্রতি বছর বিভিন্ন ধরনের বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ভুগত,
এবং অনেক ঝামেলার মধ্যে হতো এবং আমরা বৈদেশিক সাহায্যের পরে আমরা নির্ভর করতে হতো। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ গত কয়েক বছর ধরে প্রতি বছর আমাদের প্রাকৃতিক দুর্যোগ হয়, কিন্তু বাংলাদেশ এখন আর পরমুখাপেক্ষী নয়। এবং বাংলাদেশ এই যে কিছুদিন আগে আমেরিকা থেকে দুর্যোগ হলো, বাংলাদেশ কিন্তু তাদেরকে তাদের যে এক্সপিরিয়েন্স তারা কিন্তু করতে চেয়েছে। এটাও অবশ্যই আমরা বিশ্বকে দেওয়ার মতো, এটা অবশ্যই একটা বড় উপহার আমাদের হয়েছে। তো আমাদের অর্থনীতি, আমাদের জিডিপির হার বেড়েছে, আমাদের যেটা শিশু মৃত্যুর হার আমাদের কমেছে, আমাদের আমরা বলবো যে আমাদের যে গড়পড়তা আয়ু কিন্তু বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তো সেই হিসাবে এগুলো অবশ্যই সাফল্য। আমাদের যেটা আমরা বলি যে উইমেন ইমানসিপেশন, নারীর মুক্তি এবং তাদের এম্পাওয়ারমেন্ট, দুটোতেই কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি। তো সেগুলো অবশ্যই আমাদের, তো আমরা দুজন মহিলা প্রধানমন্ত্রী পেলাম, এটাও অবশ্যই একটা প্রাপ্তি। আমাদের পার্লামেন্টের স্পিকার মহিলা আমরা দেখতে পেয়েছি, এবং আরও আমরা মোটামুটি দেখতে পাচ্ছি নারীর ক্ষমতায়ন অনেক ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। তো যেখানে আমরা ব্যর্থ হয়েছি, যেটা বলতে হবে, সেটা হচ্ছে আমরা বাংলাদেশকে যে একটা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হিসাবে তুলে ধরা কথা ছিল, যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু পূরণ করতে পারেনি। বা যে কারণে বঙ্গবন্ধু যে সংগ্রাম করেছিলেন, যে পাকিস্তানের সাথে আমাদের যে সমস্যা ছিল, এই যে গণতান্ত্রিক অধিকার তারা দেয়নি। মনে রাখতে হবে যে এই যে 25শে মার্চ আমরা যেটা জানি যে বঙ্গবন্ধু রাত 10:30টাতেও কিন্তু অপেক্ষা করছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছ থেকে কোনো টেলিফোন কল আসে কিনা। এটা কিন্তু ডক্টর কামাল হোসেন তার বইটি লিখেছেন, 10:30টার সময় পীরজাদার কাছ থেকে কোনো ফোন কল আসে। বঙ্গবন্ধু শেষ মুহূর্তেও কিন্তু উনি ওয়েট করেছিলেন যে হয়তোবা একটা সমাধান হয়ে যাবে, এবং কিন্তু সেই গণতান্ত্রিক ম্যান্ডেটটা মানে নাই বলে কিন্তু আজকে বাংলাদেশের জন্ম, এটা মনে রাখতে হবে। এবং বাংলাদেশের জন্মটা হয়েছে কিন্তু একটা হিস্টোরিক্যাল প্রসেসের মাধ্যমে। এখানে অনেকেরই অবদান রয়েছে, কোনো একক ব্যক্তির অবদানে বাংলাদেশ হয়নি, হাজারো মানুষের বিভিন্ন রকম অবদানের মাধ্যমে, ক্ষুদ্র হোক আর বৃহৎ, সবার অবদানকে নিয়েই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা। এবং এই জন্য এটা একটা টোটাল ওয়ার্ল্ড। অবশ্যই এখানে কেউ না কেউ, আমরা অবশ্যই বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যুদ্ধটাকে একটা তার প্রোফাউন্ড ইম্প্যাক্ট ছিল, ইনফ্লুয়েন্স ছিল, এবং উনার নামে সবাই ইউনাইটেড হয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু যারা দেখা গিয়েছে, যারা আমরা যদি আজকে কারো দেশপ্রেম নিয়ে কথা বলি, যারা রণাঙ্গনে প্রাণ দিতে গিয়েছিল, তাদের দেশপ্রেম নিয়ে কি প্রশ্ন তোলার কোনো অবকাশ আছে কি? আর যারা 1000 মাইল পিছনে বসে তাস খেললেন, গল্প করলেন, অনেকে ইন্ডিয়াতে গিয়ে আমাদেরকে, আমি কোনো নাম বলতে চাচ্ছি না, এখানে কোনো বিতর্কের অবকাশ নাই, আর যারা রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করলেন, তাদের দেশপ্রেম নিয়ে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে তাদের দেশপ্রেম নিয়ে তো কারো সন্দেহ থাকা উচিত, যারা প্রাণ দিতে গিয়েছিলেন। যাই হোক, আমাদের এই 50 বছরের পরে সামনে চলে যাওয়ার পথ হচ্ছে একটাই, এটা হচ্ছে কি, যে এই যে বিভাগ, এই যে বিভক্তি, যে কারা স্বাধীনতার পক্ষে কারা স্বাধীনতার বিপক্ষে, এই বিভক্তিটাকে পিছনে ফেলে সবাই এক জাতি হিসাবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এবং ধরো এখানে আমি তোমাকে একটা কথা না বললেই নয়, আমাদের সাউথ আফ্রিকার কথা যদি আমরা তুলে ধরি, সাউথ আফ্রিকাতে কত শত বছর ধরে তারা সাদাদের দ্বারা নিপীড়িত হলো। নেলসন ম্যান্ডেলা তার যৌবনের 27টা বছর তিনি কাটিয়ে দিলেন নির্জন কারাগারে, কিন্তু উনি কিন্তু ফিরে এসে প্রতিশোধ নেব, বিচার করব, জেলে দেবো, ফাঁসি দেবো, এরকম কোনো ব্যবস্থা উনি কিন্তু করলেন। উনি কি করলেন? উনি শুরু করলেন যেটাকে আমরা বলি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন পরিষদ। সেখানে কি হবে? যেখানে সত্য কথোপকথন হবে এবং রিকনসিলিয়েশন হবে। তুমি যদি আজকে আন্তর্জাতিক যেটা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল যদি পড়ো, সেখানে দেখবে একটা বড় ইস্যু আছে, তুমি পিস চাও নাকি জাস্টিস চাও। কোনো কোনো ক্ষেত্রে জাস্টিস চাইতে গেলে পিস হয় না, আবার পিস হতে গেলে জাস্টিসকে তোমার নেগোশিয়েট করতে হয়। এই জন্য আমরা বলি যে পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, একটা রিকনসিলিয়েশনের প্রয়োজন। যদি আমরা আমাদের নিজেদের যদি ভাইদের সাথে যদি সংঘর্ষ করে ফেলি, বিশেষ করে স্বাধীনতার 50টা বছর আজকে আমরা পার হয়ে গেছি, আমরা যদি এখনো খালি পিছন নিয়ে পড়ে থাকি, সামনে আমরা এগোবো কি করে? গতি হতে হবে সামনের দিকে। 50 বছর কিন্তু একটা জাতির জন্য খুব বড় একটা সময় নয়, আবার একবার কম সময় কিন্তু নয়। মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের চাইতে মাত্র 14 বছর আগে। তারা আজকে কোথায় চলে গিয়েছে? এই পয়েন্টে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার অভিমতটা আমরা দর্শকদের সাথে শেয়ার করতে চাই। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আমরা আমাদের আছে গেস্টের মতোই বাংলাদেশের স্বাধীনতার 50 বছর আমরা আসলে গর্বিত। আমরা আশা করছি যে এই মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের লক্ষ কোটি জনগণ ঝাঁপিয়ে পড়েছিল,
অদূর ভবিষ্যতে হলেও সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা অবশ্যই উত্তীর্ণ হব এই আশা রাখছি। রেজা ভাই, আমরা আমাদের আপডেট নিয়ে একটু যাব। অনেক দর্শক লাইনে আছে, আমরা সেকেন্ড সেগমেন্টে আমরা কিছু কল নিয়ে নিয়েছি। প্রিয় কলার, আপনারা যারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের জন্য ওয়েট করছেন, আমরা দেরি করছি না, আপনাদের কাছে চলে যাচ্ছি। আজকে প্রোগ্রামের প্রথম কলটা আমরা নিচ্ছি। হ্যালো কলার। Hello, can you hear me? Yes. Okay, I've got a few questions. Do you mind answering in Bengali, please? Yeah? Sure. Can you hear me? Is it nice and clear? Yes. You can. Okay, so basically, I'm talking on behalf of my father-in-law. He lost his job back in March 2020 due to COVID-19. Yes. He became homeless. He was offered a property via the homeless route. So he came from one council to another council. He became behind on his rent, so he's now in rent arrears. And now he's been threatened with a possession notice by the landlord. He applied housing benefit by the council website. This particular council had a cyber attack. Okay. So the council is not helping. And not helping at all. They keep saying go back to your original council that originally gave you this property. They keep saying this property is too expensive for you. Go back to your council. His wife came to this country via the biometric card. He's a British citizen. He's about 64 years old. He's lost his job. What can he do? He's in a very, very difficult situation. ভাইয়া, আপনি বাংলায় উত্তর দিতে বলেছেন, আমি জানতে চাচ্ছি। না, অবশ্যই নয়। আমি যদি আমাকে আপনি কোনটার উপরে হাইলাইট করতে বলছেন? আপনি কি হাউজিং ম্যাটারে নাকি তার ওয়াইফের ইমিগ্রেশন ম্যাটারে? Housing matter, please. জি, হাউজিং ম্যাটারের ক্ষেত্রে যেটা এই মুহূর্তে আমি যেটা তাকে বলবো যে তাকে একটা লেটার বিফোর অ্যাকশন তাকে একটা সার্ভ করতে হবে, একটা প্রি অ্যাকশন প্রোটোকল সার্ভ করতে হবে এবং সার্ভ করে বলতে হবে যে তাদের যে একটা ডিউটি আছে টু হাউস হিম, এই ডিউটিটা তারা ফেল করেছে এবং সেটা ফেল করার জন্য তাদেরকে তিনি কোর্টে নিয়ে যাবেন। আমার ধারণায় প্রি অ্যাকশন প্রোটোকল ইস্যু করলেই তারা, কারণ কাউন্সিল অবশ্যই এই ধরনের এই ক্লাইমেটে তারা কিন্তু কোনো হাইকোর্ট কোনো অ্যাকশন তারা ফেস করতে চাইবে না। তো আমার ধারণা এটা দিলেই দেখবেন তারা আপনার শ্বশুরের সাথে তারা সাম সর্ট অফ ডিলিংসে তারা চলে আসবে। এটাই হবে আমার মতে সবচেয়ে কুইকেস্ট এবং সবচেয়ে কুইক এবং সবচেয়ে ভালো পন্থা হবে, বেশি দূর এটাকে লিঙ্গার না করে। This notice letter he was given, what should he do in the meantime? নোটিশ লেটার যেটা দিয়েছে সেটাকে উনি রেসপন্ড করতে পারে। ওনাকে অবশ্যই যেটা ওনাকে এখন করতে হবে, উনি যে কোনো আপনার সিটিজেন অ্যাডভাইস ব্যুরো কিংবা ল সেন্টারে গিয়ে তাদেরকে দিয়ে উনি একটা চিঠি লেখাবেন এবং চিঠি লিখিয়ে বলবেন যে উনি এই প্রসেসের মাধ্যমে আসেন এবং কাউন্সিলের বিরুদ্ধে উনি কি বলে প্রসিকিউশন উনি প্রসিডিং নিচ্ছেন। তো এই হিসাবে তার সময়ের দরকার। এটা আমার ধারণা, যদি আপনার লয়াররা এনগেজ হয়ে যায় তাকে অবশ্যই ল্যান্ডলর্ড তাকে তারা সময় দিতে বাধ্য হবে। ওকে ভাইয়া? Is there any such thing as a council fund, or is there any scheme for him to pay off his rent period? Is there anything like that? ভাইয়া, এটা ডিপেন্ড করে আপনার কাউন্সিল টু কাউন্সিল। কোনো কাউন্সিলে আপনি জানেন, এমনকি হাউজিং এর ব্যাপারেও আপনি জানেন যে কোনো কাউন্সিলে অনেক বেশি হাউজিং আছে তাদের লিস্টে, আবার কোনো কাউন্সিলে কিন্তু অনেক বেশি ডিমান্ড। এটা ডিপেন্ড করবে ওই পার্টিকুলার বড় কাউন্সিলের উপরে, সেই কাউন্সিলে কি আছে না আছে। এটা একটা হবে। আরেকটা জিনিস যেটা উনি করতে পারেন সেটা হচ্ছে পলিটিক্যাল প্রেশার। উনি ওনার লোকাল কাউন্সিলর বা লোকাল যে এমপি আছেন তাকে দিয়েও কিন্তু উনি একটা পলিটিক্যাল প্রেশার চালাতে পারেন। He has contacted his local MP. জি, no result. বাট লোকাল এমপি কি রেসপন্ড করেছে তার চিঠিতে? Well, the response is we will contact the Hackney Council. The Hackney, one of the council members contacted us, well, my father-in-law, not me personally, but my father-in-law. This particular MP was blaming everything on the council, the previous council, and my father-in-law. It's their fault. Yeah, so we don't want to take no responsibility. That's the message that we got.
না, যেটা আমি আপনাকে বললাম, আপনার পুরো কথা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার প্রি অ্যাকশন প্রোটোকল সেটাই আপনার জন্য ভালো হবে, এবং আপনি যখন এই সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে গিয়ে ওদের কাছ থেকে আপনি অ্যাডভাইস নেবেন, বা যদি এমন আপনি জানেন যে কোনো ল ফার্মে কিন্তু হাউজিং ম্যাটারে তাদের আপনার আছে কি বলে লিগাল এইড আছে, সেখান থেকে আপনি কিন্তু লিগাল এইডও সেখান থেকে আপনি নিতে পারেন। সেখান থেকে নিয়ে তারা ওনার মেরিট অ্যাসেস করে তারা কিন্তু জেআরেও তারা হয়তো লিগাল, কারণ এখানে একটা পাবলিক ইন্টারেস্ট একটা ইনভলভ আছে, আপনি কিন্তু লিগাল এইড নিতে পারেন। তো সেটা নিয়ে চ্যালেঞ্জ করলে, এবং সেখানে উনি কিন্তু ওই লয়ার তাকে অ্যাডভাইস করবে যে ওনার প্রিভিয়াস কাউন্সিলকেও তারা এখানে পার্টি করবে কিনা। So legal aid, how does he do that? Well, what's the procedure? লিগাল এইডের প্রসিজার হচ্ছে যে যাদের হাউজিং এর লিগাল এইড আছে, অনেক ফার্ম আছে যাদের লিগাল এইড হাউজিং আছে, আপনি যদি একটু গুগলে চেক করেন এবং দেখেন যে কোন কোন ফার্মে আছে। আমরা দু একটা ফার্ম জানি, তো আপনারা জানেন যে আমরা তো আপনার এই টেলিভিশনে কাউকে কোনো নাম বা অ্যাড্রেস দিতে পারি না, কারণ তাহলে তো দেখা যাবে আমরা হয়তো কারোর জন্য এখানে অ্যাডভার্টাইজমেন্ট করছি। তো এই জন্য আপনাকে আমি অ্যাডভাইস করবো, আপনি গুগলে যান, চেক করেন যে কাদের হাউজিং ম্যাটারে লিগাল এইড আছে, এবং দেখবেন যে ইনিশিয়াল অ্যাপ্লিকেশনগুলি কিন্তু আপনার বিভিন্ন যেটা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো বা যেগুলি আছে, আমার তো ধারণা হ্যাকনিতে আমি যতদূর জানি একটা ল সেন্টার আছে, আগে একটা ল সেন্টার ছিল, এখন আছে কিনা জানি না, বাট আগে একটা কিন্তু ল সেন্টার ছিল, হ্যাকনি ল সেন্টার। তো আপনি থাকেন ওদের কাছে গেলে ওরা কিন্তু ফ্রি আপনাকে অ্যাডভাইস করবে। এমন হতে পারে যে ওরা ইনিশিয়াল চিঠিগুলো ওরা লিখে দেবে, এবং তারা এরপরে ওনাকেই তারা হয়তো একটা ভালো সলিসিটর যারা হাউজিং ম্যাটারে যাদের এক্সপার্টিস আছে এরকম কাউকে সাথে হয়তো ওনাকে তারা যোগাযোগ করিয়ে দিবে। ওকে ভাইয়া, I don't want to take too much of your time. One final question, am I allowed? Yeah, please. He applied universal credit recently, and he's receiving universal credit. Recently, they've on his universal credit account, they said they've been overpaid. He was overpaid, and now he has to pay some money back. How does that work? এটাকেও কিন্তু উনি চ্যালেঞ্জ করতে পারেন। উনি যদি মনে করেন যে উনি ওভারপেড হননি, ওনাকে রাইটলি হি হ্যাজ বিন রাইটলি পেড, উনি একইভাবে যে আমি বললাম যে সিটিজেন অ্যাডভাইস ব্যুরোকে দিয়ে, কারণ উনি যদি যে কোনো লয়ারকে দিয়ে উনি চিঠি যদি লেখান, আপনি জানেন যে লয়ারের সাথে চার্জ করবে, কিন্তু সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে তারা কিন্তু এটা ফ্রি অফ কস্ট তারা কিন্তু করে দিবে। ওদেরকে দিয়ে আপনি বেনিফিট এজেন্সিকে চিঠি লেখেন এবং বলেন যে হাউ আই হ্যাভ বিন ওভারপেড, আমাদেরকে তুমি এর ব্রেকডাউন দেখাও। Okay. Anything else? Thank you very much for your help. Welcome. রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রেসাইসলি অ্যান্সার করার জন্য। আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আমরা আবারও ব্যাক করছি। প্রিয় কলার, আপনারা দেখছিলেন, দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আবার এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আমরা প্রোগ্রামের শুরুতেই আজকে বরাবর বলেছিলাম যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আইন বিষয়ক আপডেট নিয়ে আমাদের কমিউনিটির মধ্যে যে একটা সরগরম অবস্থা বিরাজ করছে, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে যতটুকু সম্ভব হাইলাইট করার চেষ্টা করব। এবং এই আলোচনায় আমাদের মাঝে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। আমরা আপনাদের ফোন কলগুলো অবশ্যই নিব, তবে আপনাদের কল করার আগে আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আপনাদের প্রশ্নগুলো একটু সংক্ষেপ করে নেবেন, তাহলে আমাদের অনেক সময় বেঁচে যাবে, আরও বেশি কলারকে আমরা সুযোগ দেওয়ার সময় পাবো। আমরা দেরি করছি না, চলে যাচ্ছি রেজা ভাইয়ের কাছে। রেজা ভাই, যে আপডেটটা নিয়ে মানে খুবই তোলপাড় চলছে যে আমাদের অ্যাসাইলাম যেটা হচ্ছে সেটা আমরা প্রচুর ফোন কল পেয়েছি যে সবাইকে নাকি মাফ করে দেওয়া হচ্ছে। এটা নাকি বরিশ সাহেব নাকি বলেছেন মাফ করে দেওয়া হবে। একটা বিষয় বরিশ সাহেব বলেছেন, বা সার্টেনলি উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমি স্টেটমেন্টটা পড়ছি। I think when people have been here for a very long time and haven't fallen foul of the law, then it makes sense to try to regularize their status, which actually is pretty much what really happens under the existing rules. এটা কি উনি আমাদের
পার্লামেন্টে যে কথাটা বলেছে ওনার যে ডাউনিং স্ট্রিট থেকে উনি যে বক্তৃতা দিয়েছেন স্টেটমেন্ট সেটা থেকেই এখানে দেওয়া হয়েছে। এটা থেকে তোমার কাছে কি মনে হচ্ছে? অ্যাবসলিউটলি কারেক্ট। যে কথাটা উনি আগেও বলেছিল যে এক্সিস্টিং ল এর মধ্যে যতটুকু কভার করে, উনি যেটা বলতে চাচ্ছেন পরিষ্কার কথা, আমি মনে করি যারা এই দেশে দীর্ঘদিন ধরে আছে তাদেরকে অবশ্যই রেগুলারাইজ করার একটা সুযোগ দেওয়া উচিত, এবং যারা আইনের অমান্য করে নাই। এখন আইন অমান্য বলতে তুমি কি বোঝাচ্ছ? কেউ যদি এদেশে ইলিগালি কাজ করে সে কি আইন অমান্য করলো না? ইজ এ নট ফলিং ফাউল অফ দ্য ল? তার মানে হচ্ছে যে তাহলে এই যে জিনিসটা যখন আমরা বলছি যে তোমরা ইউ শুড নট ফল ফাউল অফ দ্য ল, তার মানে কি? তুমি যদি এখন আমাকে বলো যে আমি এদেশে ছিলাম 15 বছর, তোমার যদি প্রশ্ন করে বসে তুমি চললে কি করে 15 বছর, হাওয়া থেকে খাওনি, তুমি কাজ করেছো, কি করে কাজ করেছো? বলে আমি এক্স এর এনআই নাম্বার ইউজ করে করছি, এটা কি ফ্রড হলো না? এই যে অবৈধভাবে কাজ করা, ইজ ইট নট এ ক্রিমিনাল অফেন্স? সো তুমি জিপিতে রেজিস্ট্রি হয়েছে, কি করে রেজিস্ট্রি হয়েছো? আমি একটা ভুয়া পাসপোর্ট কিনে সেই পাসপোর্ট দিয়ে অন্য নামে বাচ্চাকে রেজিস্ট্রি। আমরা জেনারেলি যেটা বলতে পারি, তুমি কি তাহলে বলতে পারছো যে এখানে একটা ক্যাচ আছে? দেয়ার ইজ এ লিটল হোপ স্টিল, যে আমরা বলতে পারি একটা ক্যাচ আছে। এবং তারপর তিনি কি বলছেন যে প্রিটি মাচ এটা আমরা এখনই করছি আমাদের রুলের ভিতরে। যেমন ধরো ফর এক্সাম্পল এদেশে রুলের ভিতরে কি করে অ্যামনেস্টি আছে, তুমি যদি বৈধভাবে 10 বছর থাকো তোমাকে থাকতে দেওয়া হবে যদি তুমি ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করো। যদি ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস না করো, তুমি যদি বৈধভাবে 10 বছর থাকো তোমাকে 2 বছরের ভিসা দেবো। তুমি যদি 20 বছর দেশে থাকো অবৈধ বা বৈধ, তোমাকে থাকতে দিব। তোমার বাচ্চা যদি 7 বছরের দেশে থাকে তাকে দিব। তোমার বয়স যদি 25-এর কম হয়, হাফ অফ দ্য লাইফ তুমি এখানে থাকো, তোমাকে দিব। আবার তুমি যদি সিগনিফিকেন্ট পিরিয়ড এখানে থাকো আর দেশে গিয়ে তুমি অ্যাডজাস্ট করতে না পারো, তোমাকে দিব। আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আইন পেশায় দেশে আছেন, অনেকদিন থেকে, আপনি কিন্তু আপনার প্রফেশনাল লাইফে ক্যারিয়ারে দেখেছেন যে কয়েকবার তারা এরকম কিছু সুযোগ দিয়েছে। 95-এ সম্ভবত, আমি এম আই নট রং, এবং 2007-এ এরকম সুযোগ দিয়েছে। তারা কোনোদিনই তারা কিন্তু কোনোদিনই কোনো জেনারেল অ্যামনেস্টি দেয়নি, অন্তত আমি আসার পরে দেয়নি। তারা একটা ক্রাইটেরিয়া দিয়েছে, এবং ক্রাইটেরিয়া গুলি এখন যেগুলি তারা ছিল সবই তারা কিন্তু নিয়ে এসেছে রুলের ভিতরে। এখন রুলের বাইরে গিয়ে জেনারেল কোন অ্যামনেস্টি দেবে কিনা আমি জানি না। এটা দিলে তো ভেরি মাচ ওয়েলকাম, ভেরি মাচ। আমি তো চাই, কারণ আমাদের বহু বাঙালিরা অনেকে অপেক্ষা করছে। কিন্তু আমার কাছে এ ধরনের কোনো কিছু সুস্পষ্টভাবে তিনি বলেনি, যদিও বিবিসি এবং বিভিন্ন জায়গাতে তারা বলছে হয়তো বা একটা হোপ আছে, স্কোপ আছে। কিন্তু আমরা যদি আবার এটার সাথে যদি আবার প্রীতি প্যাটেলের যে এটা আমি দেখালাম, ওইটা যদি দেখানো হয়, কোনো খবর আছে কিনা যে এরকম কোনো কিছু? আপাতত আমার মনে হয় এরকম কোনো খবর নাই। যেটা আমরা জানতে পারছি যে তারা যেহেতু তারা যেটা চাচ্ছে, বেসিক্যালি তারা যেটা চাচ্ছে দেশে, এটা হচ্ছে কোয়ালিফাইড স্কিল ওয়ার্কার। না, সেটা কিন্তু স্কিম অলরেডি তারা দিয়ে দিয়েছে, সেটা তাদের হচ্ছে প্রেফারেন্স। তারা কারণ অ্যামনেস্টি থেকে যারা বেনিফিট পায় তাদের একটা বিরাট অংশই কিন্তু যারা গিয়ে সাথে সাথে বেনিফিট শিকার হয়ে যায়। তো তারা এটাকে অ্যাভয়েড করতে চাচ্ছে। তুমি দেখবে তাদের যে নতুন যে প্ল্যান আছে অ্যাসাইলামে, সেখানে দেখবে অনেক অ্যাসাইলাম সিকার কিন্তু একটা টেম্পোরারি টাইমে যেন ভিসা পাবে, তারা কোনো বেনিফিট ক্লেম করতে পারবে না। ফলে সবাই যে ধারাবাহিক 5 বছর ভিসা পাবে এটাও কিন্তু নয়। ফলে তুমি দেখবে যাদের নতুন স্কিম অনুযায়ী, আমি একটুখানি টাচ করে নিই, যারা লফুলি সেটেল স্ট্যাটাস নিয়ে যারা এখানে আসবে, যাদেরকে তারা হয়তো নিচ্ছে, এরা সরাসরি কিন্তু আইএলআর পাবে। আপনি কথা বলছেন এখন অ্যাসাইলাম সিকারদের জন্য, যারা এরকম আসবে, একজন এখানে ভিজিটে আসলো, না তার জন্য এটা হবে, তার জন্য নয়। কারণ তার জন্য হয়তো বা ওই যে টেম্পোরারি যে সমস্ত প্রসিজার আছে সেগুলোর মধ্যে হয়তো তাকে ফেলে। তাহলে আপনি লফুল বলতে কি বোঝাচ্ছেন? ধরো ফর এক্সাম্পল তারা টাইম টু টাইম এদেশে বিদেশি থেকে তারা রিফিউজি অ্যাকসেপ্ট করে, মানে কোনো একটা ডিক্লারেশন আন্ডারে। যেমন ধরো তারা এদেশে সিরিয়া থেকে, আফগান থেকে, সোমালিয়া থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে টাইম টু টাইম তারা করেছে। এবং এই সমস্ত যারা রিফিউজিরা, এদের বিরাট একটা অংশ কিন্তু UNHCR দ্বারা কিন্তু অলরেডি সিলেক্টেড। সো UNHCR অলরেডি সিলেক্ট করে বলছে যে XYZ ফ্রম লেবানন অর ফ্রম সিরিয়া, তাদেরকে আমরা রিফিউজি স্ট্যাটাস। তার মানে কি হচ্ছে যে যারা আমাদের এক্সিস্টিং যে প্রসেস, আমরা জানি যে একজন আমাদের বাঙালিদের কথাই বলি, বাঙালি কমিউনিটি আমাদের যারা আছেন, যে কেউ অ্যাসাইলাম পলিটিক্যাল একজন অ্যাসাইলাম সিক করলেন এবং উনি অ্যাসাইলাম পেয়েও গেলেন, যেহেতু জেনুইন কজ ছিল। তো সেই ক্ষেত্রে এটা কি এখন এরকম হতে পারে যে তাকে টেম্পোরারি একটা টাইমের জন্য দেওয়া হয়? যেটা হতে পারে যদি তিনি, মানে আমরা যেটা দেখতে চাচ্ছি যে এই যে
তারা যে কথাগুলো বলেছে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করে দেখতে হবে। জি। তোমার পুরো সার্কামস্টান্স তারা দেখবে জি। এবং তোমার রিপিট ক্লেম, আগে একবার বলে দিলাম আমি বিএনপি করি, জি। পরে বিএনপি বাদ দিয়ে আমি নাস্তিক হয়ে গেলাম, পরে নাস্তিক বাদ দিয়ে আমি সমকামী হয়ে গেলাম, জি। এই সুযোগগুলো কিন্তু থাকছে না। এবং লয়ারদের জন্য এখানে একটা কড়া একটা ওয়ার্নিং আছে ইনডিরেক্টলি, যে তোমার একটা গুড ফেথে তোমাকে কাজ করতে হবে, অতএব সব ইস্যুকে একসাথে প্লিট করে দিতে হবে। রাইট। তুমি একবার বললে যে আমি এই, তারপরে আবার চেঞ্জ করে 2 বছর পরে আমি ওই, এগুলো হবে না। তো এটা একটা নিউ ওয়ান স্টপ নোটিশ সার্ভ হবে, সেই ওয়ান স্টপ নোটিশে সব কিছু তোমার থাকবে। এরপরে তুমি যদি সাবসিকুয়েন্টলি আরও যদি ক্লেম, তাহলে তোমার ফ্রেশ ক্লেমের দাঁতটা কিন্তু তারা অনেকটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তোমার জেনুইন চেঞ্জ অফ সার্কামস্টান্স যদি না হয় তাহলে আর ফ্রেশ ক্লেম কিন্তু হবে না। তো তুমি আগে বললে আমি বিএনপিকে তখন মানলাম না, আচ্ছা আগে তো আমি এদেশে মারেক সাহেব মুন্সি সাহেবের কাছে চিঠি নিয়ে নিই, এবার মারেক সাহেব মুন্সি সাহেবের কাছে চিঠি নিলাম, নিয়ে আমি নিউ একটা ফ্রেশ ক্লেম করলাম, এগুলো তারা কিন্তু এখন রেস্ট্রিক্ট করে দেবে। আর অনস্টপ নোটিশ দিয়ে তারা সবাইকে দেবে। এবং সবচেয়ে বড় কথা যে তুমি যদি ইলিগালি এদেশে ঢুকো, ইলিগাল এন্ট্রেন্ট যাদেরকে আমরা বলি, এবং বর্ডার দিয়ে অনেকে হয়তো বর্ডার ক্রস করে আসছে, তুমি যদি ইউরোপের অন্য দেশগুলো থেকে তুমি আসো, জি, অন্য দেশগুলো থেকে তুমি যদি আসো, তবে তারা তোমাকে সরাসরি রিফিউজ করতে পারে টু কনসিডার ইউর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অন দ্য গ্রাউন্ড যে তুমি তো ভাই ফ্রান্স থেকে ফ্রান্সে এসেছো, ফ্রান্সেই তোমার ক্লেম করা উচিত ছিল, আমি করি না, এখন করতে চাই না। রাইট। তো ফলে যদি এখন তার আমরা ওই ডাবলিন কনভেনশন তো নাই, সেটা আমি একটুখানি অ্যাড করে নিই, আবার হয়তো ভুলে যাব, যে সেটা হচ্ছে যে আমরা যেটা আগে আমরা বলতাম যে আমি তো এই ইউরোপের 6 দেশটা ঘুরে আসছি, কোথাও আমি ফিঙ্গারপ্রিন্টেড হইনি, অতএব তুমি আমাকে ফেরত পাঠাতে পারবে না। এখন ব্রিটেন হচ্ছে একটা বদ্বীপ, সরি একটা দ্বীপ, এখানে তুমি প্লেনে ছাড়া যদি এদেশে আসো, তোমাকে অবশ্যই কোনো না কোনো দেশের ল্যান্ড বর্ডার ক্রস করে আসতে হয়েছে, অসম্ভব, মানে তুমি তো আর ডানা মেলে উড়ে আসতে পারো না। আমাদের তো আয়ারল্যান্ডের এখান থেকে ল্যান্ড বর্ডারটা ফ্রি আছে, কিন্তু আয়ারল্যান্ডে তুমি আসলে কিভাবে? রাইট, আয়ারল্যান্ড তো আমি ফ্রান্স দিয়েও আসতে পারি। ফ্রান্স তাহলে একটা সেফ কান্ট্রি না? জি। তাহলে ফ্রান্সে তুমি ক্লেম করলে না কেন? এই জন্য তারা যেটা বলতে চাচ্ছে তোমাকে ফেরত পাঠাবে, সে কথা এটা নিয়ে এখনো পরিষ্কার নয়। তারা বলেছে যে তোমার ইউর অ্যাসাইলাম ক্লেম করবি রিফিউজ, এটা হয়তো অ্যাডমিটই করবে না তারা। তুমি তখন কি হবে? তুমি তখন হ্যাং হয়ে পড়ে থাকবে। না রেথিবা, একটা বিষয় যে আমরা যদি এরকম দেখি, অনেকের হয়তো সামহাও একটা জেনুইন কজ থাকতে পারে, সে সামহাও কোনোভাবে স্কেপ করে দেশে চলে আসছে আমাদের। তা এখন যেটা আশঙ্কা সেটা হচ্ছে যারা এরকম স্কেপ করেছে তাদেরকে আবার একটা আইল্যান্ডে নিয়ে রাখার এরকম একটা প্রপোজাল, প্ল্যান আছে, তাদের প্ল্যান আছে, এবং তারা অনেকের মধ্যে একটা স্ক্যারি জিনিস, তারা প্ল্যান আছে। শুধু তাই না, যারা রিপিটেড ক্লেমগুলো করবে তাদেরকেও কিন্তু তারা একটা ওই দ্বীপে নিয়ে। এটা কি ওয়ার্ল্ডের আর কোথাও এরকম নজির আছে যে করে তোমার? আমি কি বলে অস্ট্রেলিয়াতে যেটা, হ্যাঁ আমি ওইটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। অস্ট্রেলিয়াতে এখন ইউকে গভর্নমেন্ট কি অস্ট্রেলিয়ান পলিসি এটা তো ফলো না, তারা মানে আমি তো যেটা দেখতে পাচ্ছি যে প্রীতি প্যাটেলের উপর এখন পর্যন্ত কিন্তু বরিস জনসন অনেক প্লিজড এবং তাকে অনেক প্রশংসাও করে। তার ফলে প্রীতি প্যাটেল যেখানে কোনো রকমের মাপ টাপের কথা বলছে না, সেখানে আমাদের বরিস সাহেব মাপ দিয়ে দেবে, এটা আমার কাছে খুব মনে হচ্ছে। তারা যেটা করবে, যে আমি বললাম যে তোমার যেমন ধরো আমি তোমাকে বলি যে 7 বছরের বাচ্চা নিয়ে থাকার যে কনসেশনটা, এটা কিন্তু সুপ্রিম কোর্ট যেভাবে রায় দিয়েছে তাতে কিন্তু কারোরই 7 বছরের বাচ্চা নিয়ে থেকে পাওয়ার কথা নয়, ভিসা পাওয়ার কথা না। কিন্তু আমরা দেখছি যে হোম অফিসটা তারা নিজেদের একটা ইন্টারনাল পলিসির কারণে তারা ভিসাটা দিচ্ছে, যদিও তুমি যদি কোর্টে যাও ইউ উইল বি রিফিউজড। জি, হ্যাঁ, এখন এটা কিন্তু যে কোনো মুহূর্তে তারা স্টপ করতে পারে। ডাবল স্ট্যান্ডার্ড আমরা দেখছি, তারা তাদের পজিশনটা নিয়ে তারা বসে আছে যে আমরা একটা টাইম পর্যন্ত মানুষকে আমরা যেতে দেবো, তারপরে তো এটা প্রীতি প্যাটেল যেটা আমার কাছে মনে হচ্ছে যে খুব ওয়াইডার একটা পরিকল্পনা নিয়ে তিনি অগ্রসর হচ্ছেন। তো প্রীতি প্যাটেল যে কোনো পরিকল্পনা নাই, পরিকল্পনাহীনভাবে করছেন, অনেকে তার এই ধরনের যে তাকে ক্রিটিসাইজ করে, আমার মনে হয় এটা বোধহয় সত্য নয়। উনি অনেক দিকে চারিদিকে আটঘাট বেঁধেই উনি কিন্তু নামছেন। এবং আমি ছোট্ট যেটা এক্সাম্পল গত বছর দিয়েছিলাম, যে আমরা দেখলাম যে এই যে তুমি জানো যে ইমিগ্রেশন রুলে প্যারা 360 বলেছে যে কেউ যদি অ্যাসাইলাম ক্লেম করে বা ফ্রেশ ক্লেম করে,
আসসালাম, ফ্রেশ আসসালাম। 1 বছরের ভিতরে যদি সে কোনো সিদ্ধান্ত না পায় তবে সে কাজের পারমিশন চাইতে পারে। এটা নিয়ে আমাদের আগে অনেক আমাদের বন্ধুদের ভিতরে অনেক এখানে কনফিউশন ছিল, এক্সিস্টিং পলিসির মধ্যে আছে, অনেকের মধ্যে এটা নিয়ে কনফিউশন ছিল। তারা বলতো যে কোনো কাজ, আমি এটা নিয়ে টেলিভিশনে বলেছিলাম না, কাজটা শুধুমাত্র শর্টেজ ক্যাটাগরির জন্যই তারা করতে পারে। আমাদের বাঙালিদের জন্য শর্টেজ ক্যাটাগরি এখন যেটা ছিল সেটা ছিল রেস্টুরেন্টের শেফ হিসেবে কাজ করার। তুমি জানো যে গত অনুষ্ঠানে আমরা বলেছি, যখন তারা দেখলো যে ভুরি ভুরি মানুষ তোমার অ্যাপ্লিকেশন করছে এবং করেই তারা সবাই তো বাঙালিরা এই শেফের কাছে যাবে, শর্টেজ ক্যাটাগরিতে তারা এখন শেফ ক্যাটাগরিটা শর্টেজ ক্যাটাগরি থেকে সরিয়ে দিয়েছে। জি, তো ফলে এখন যদি তুমি কাজের পারমিশন পাও, আদতেই তোমার কোনো কিছু কাজ করবে। আমরা আরো কিছু আপডেট দিব, আমাদের অনেক কলার জমে গেছে, কার্ড জেয়ার নিয়ে কিছু কথা আছে, কলার জমে গেছে, আমরা দুই একটা কল নিচ্ছি। প্রিয় কলার, আমরা আজকে আমাদের যে আপডেটগুলো আমরা দিচ্ছি এটার উপর আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই কল করতে পারেন, বাট আবারও বলছি যে আপনাদের প্রশ্নটা অবশ্যই সংখ্যা করবেন। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে। কে আছেন লাইনে? হ্যালো কলার, আমাদের শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনার প্রশ্নটা করুন। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সব ভালো আছেন? জি জি, আমরা আছি ভালো। এটা যে ভাই, আপনি ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। জি ভাই, আমি বার্মিংহাম থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে রাজা ভাইয়ের কাছে যে আমি গত ফেব্রুয়ারি মাসে গাড়ি নিয়ে আমি বার্মিংহাম সিটি সেন্টারে গিয়েছিলাম। ওই দিকবেদ পুলিশ স্টেশনের পিছনে যে পার্কিং আছে, পার্কিং আমি গাড়ি রেখে গাড়ির পার্কিং এর টিকিট বের করে আমি আমার ডেবিট কার্ড দিয়ে পে করছি। পে করার পরে ওই টিকিট নিয়ে আমি গাড়ির ভিতরে টিকিটটা না রেখে আমি টিকিটের সাথে করে ভুলে নিয়ে চলে গেছি। তো ফিরে এসে দেখি যে কন্ট্রোল আসার পরে আমাকে তারা ফাইন করছে 100 পাউন্ড, এমন লিখে দিচ্ছে যে 1 মাসের মধ্যে আমি যাতে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আমি আপিল করি। পরে আমি আপিল করছি তারপরের দিনই, কিন্তু 1 মাস পরও আমাকে চিঠি পাঠাইছে যে না, তুমি তোমার পেনাল্টি দিতে হবে, তুমি অবশ্যই পে করবে 100 পাউন্ড। এখন আমি কি করব? আমি ডেবিট কার্ড দিয়ে পে করে ব্যাংকের থেকে ওরা টাকা নিয়ে নিচ্ছে, আমার কাছে রিসিট আছে, এরপরে কেন আমাকে জরিমানা করলো আর কি? আমি কি করবো এখন? দয়া করে আমাকে বুঝিয়ে বলুন। না, আপনি ধন্যবাদ। আপনি কি আপনার যে রিসিট ছিল, পার্কিং রিসিট, সেটা কি আপনি দেখিয়েছেন? এখানে ভাই আপনার একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সেটা হয়েছে কি, ওখানে কিন্তু লেখা থাকে যে পে অ্যান্ড ডিসপ্লে, অর্থাৎ আপনি খালি পেমেন্ট করলেই হবে না, আপনার কিন্তু টিকিটটা ডিসপ্লে করতে হবে। তো সেক্ষেত্রে তারা আপনাকে একটা ক্যাচের মধ্যে আপনাকে ফেলে দিয়েছে, কিন্তু আপনাকে ওদের কাছে লিখে আপনাকে ভালো করে এক্সপ্লেন করে ওই রিসিট দিয়ে ওদের কাছে চাইতে হবে যে এটা আপনার মিস্টেকের কারণে আপনি এটা টিকিটটা ডিসপ্লে করেননি। কিন্তু আপনার প্রবলেমটা পড়ে গেছে ওখানে, এখানে দেখবেন ওই সব পার্কিং ইয়েতে লেখা থাকে পে অ্যান্ড ডিসপ্লে। আপনি পেমেন্ট করবেন এবং আপনি তারপর এটাকে ডিসপ্লে করবেন যে আপনি পেমেন্টটা করেছেন। তো আপনি ওদেরকে এক্সপ্লেন করে লেখা ছাড়া আপনার তো আর কোনো উপায় নাই, এবং ওদের কাছে আপনি মাপ চাইতে চাওয়া ছাড়া যে আপনাকে তারা মাপ করে দিক, এছাড়া তো কোনো উপায় আর আপনার হচ্ছে না, কারণ আপনি তো ডিসপ্লে করেননি। হ্যাঁ, যদি এমন হতো আপনি ডিসপ্লে করেছেন কিন্তু ঝড়ে বা বাতাসের কারণে ওটা ওখান থেকে পড়ে গেছে, গাড়ির মধ্যে ছিল, তা আপনি তো নিজেই বলছেন যে আপনি টিকিটটা সাথে করে নিয়ে চলে গিয়েছিলেন, তা আপনি তো ডিসপ্লে করেননি। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি জি, বলুন। আমি আগেও করছিলাম প্রশ্নটা, কিন্তু একটু আর কি আমার একটু সংশোধনের জন্য আর কি। জি জি, প্রশ্নটা হলো, আমার বোন, ওই যে আমি গত সপ্তাহ না আগের সপ্তাহে করছিলাম প্রশ্নটা, আমার বোন একটা ডিজেবল আর কি দেশে, আমি এখানে আছি ওই যে 2.5 বছরের ভিসাতে আর কি। তো বলছিলেন যে আমার বোন যে ব্রিটিশ আছে এখানে, সে অ্যাপ্লাই করলে পারবে আর কি, ওকে আনার একটা সুযোগ আছে আর কি, মানে এটা তো বাদের কথা আর কি। কিন্তু ঘটনা হলো যে আমার বোনটা তো যে এখানে ব্রিটিশ আছে, উনি তো কোনো কাজে নাই, উনি আর কি গৃহিণী, কিন্তু ওর হাজবেন্ডের বিজনেস আছে আর কি, ওনার। যেটা হবে যে আপনার বোনের সাথে আপনার হাজবেন্ডও স্পন্সরশিপে জয়েন করবে, কিন্তু ওই যে আমার বোনের যে দেশের বোনের জন্য আমার যে বোনের হাজবেন্ডের নামে টাকা পয়সা পাঠান আর কি,
একটু যদি আমি ফোন রাখার পরে বলে তাই না না, আমি তো আসলে ভাইয়া আপনাদের কোনো প্রবলেম দেখছি না, কারণ আপনার বোনের সাথে বোন অ্যাপ্লাই করবে, বোনের সাথে আপনার যে বোনাই বা ভগ্নিপতি উনিও জয়েন্টলি স্পন্সর করবে, তবে এতে তো কোনো প্রবলেম নাই। এখানে একটা জিনিস আমি বুঝতে চাইতেছি আর কি, ওই যে দেশে যে টাকা টুকা পাঠানো হয় বোনের জন্য, ওটা আর কি আমার ওই বোনের হাজবেন্ডের নামে পাঠানো হয় আর কি। হ্যাঁ, তো বোনের হাজবেন্ড পাঠানো মানে বোনই পাঠাচ্ছে আপনাদেরকে, অনেক চিঠিপত্র লিখে আপনাদেরকে স্টেটমেন্ট দিয়ে এক্সপ্লেন করে। যদি উত্তরটা দেন আমার ভালো হবে আর কি। জি ভাইয়া, আপনার প্রশ্নটা কি, স্পেসিফিক প্রশ্নটা কি ভাইয়া? আপনি ফোনটা রাখেননি ভাইয়া। ভাইয়া আপনার আচ্ছা, আমি যেটা বুঝতে পেরেছি, আপনার টিভি ভলিউমটা একটু ডাউন করুন, টিভি ভলিউমটা। আমার প্রশ্নটা হইলো আর কি ভাই, এই যে আমার বোনের জামাই যে টাকাটা পাঠাইছে সেটা কোনো অসুবিধা হবে না না, কিন্তু আমি তাতে আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে, আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? আমি তো বললাম যে আপনার বোন আর দর্শক, আপনি আমাদের কথাটা শুনতে হবে, আপনি তো আপনার কথা শুধু বলছেন, তাহলে তো আমরা আপনার আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি, সেই কারণে তো আমরা বললাম যে আপনার বোন আর দুলাভাই দুজনে মিলে জয়েন্টলি অ্যাপ্লাই করবে, এবং আপনাদের খালি এটা এই যে অ্যাপ্লিকেশন করাটা নয়, যে কেন আমরা একটা লয়ারের কাছে কেন যাই, একটা উকিলের কাছে কেন যাই ইমিগ্রেশনের জন্য? ইমিগ্রেশনের এমন কোনো অ্যাপ্লিকেশন নাই যে অ্যাপ্লিকেশনটা একটা অ্যাপ্লিকেন্ট নিজে করতে পারে না, কিন্তু উকিলের কাছে সে কেন যায়? উকিল এই জন্য যায় যে উকিল আপনার কেসের কোথায় কি কি দুর্বলতা আছে সেগুলো দেখে সেগুলো সে কাভার করে, সে এক্সপ্লেন করে, এবং সে বলে এটাতে কি কি সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। যেমন আপনি এখানে যখন বলছেন যে আমার ভগ্নিপতি টাকা পাঠায়, আমার বোন কোনো টাকা, বোন আপনার টাকা পাঠাবে কি করে? বোন তো চাকরি করে না। তো ফলে আপনার যদি ভগ্নিপতি পাঠান, যেহেতু ফ্যামিলি থেকে পয়সাটা যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ আপনারা হচ্ছেন, তারা হচ্ছেন এক ইউনিট, সুতরাং এটা ধরে নেওয়া হবে বোনের তরফ থেকেই পয়সাটা যাচ্ছে, প্লাস তারা দুজনে দুটো স্টেটমেন্ট দেবে এবং ভালো করে লিখে দেবে যে কিভাবে তারা এতদিন তার ডিসেবল বোনকে তারা দেশে লুক আফটার করেছে, দুজনে তারা এখানে নিয়ে আসলে কিভাবে এখানে তারা তার রক্ষণাবেক্ষণ করবে সেটাও তাদেরকে লিখতে হবে। তো এই জন্য যদি আপনি ঠিকমতো কারো কাছ থেকে আপনি যেটাকে আমরা বলি প্রফেশনাল অ্যাডভাইস নেন, তো তারা কিন্তু সুন্দর করে আপনাকে চিঠিগুলো লিখে এবং কি কি সাপোর্টিং ডকুমেন্ট লাগবে সেগুলো তারা কিন্তু দিতে পারে। যেমন আপনার বোন তার বোনের সাথে কিভাবে কতটা যোগাযোগ মেনটেন করে তারও কিন্তু আপনার প্রুফ লাগবে। দেখা যাচ্ছে যে আপনার বোন কোনোদিন তাকে ফোন করেনি, তার সাথে কোনো কন্ট্যাক্ট নাই, হঠাৎ করে আপনার বোনের তার জন্য এত ভালোবাসা উঠলে উঠলো যে উনি তাকে দেশে নিয়ে আসবেন, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। ধন্যবাদ ভাই। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সাধারণত এটা অত্যন্ত পপুলার একটা কল, আমরা সবসময় কলটা পেয়ে থাকি এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে ডিটেলস অ্যান্সার দেওয়ার জন্য। তারপরও এই প্রোগ্রাম থেকে আমরা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আপনার নিকটস্থ একজন বিজ্ঞ লয়ার, সলিসিটার, ব্যারিস্টারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের সব ডকুমেন্ট দেখিয়ে আপনারা একটা হেল্প নেবেন, তাহলে মনে হয় ভালো হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। এই অনুষ্ঠানে আমরা অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিটিগেশন, ফ্যামিলি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন আপডেট দিয়ে থাকি সাম্প্রতিক সময়ের অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সাধারণত অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিটিগেশন এবং ফ্যামিলি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। পাশাপাশি সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন আইন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং অ্যাজ ইউজুয়াল আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্ন জবাব দিয়ে থাকি। এবং এই আয়োজনে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি একাধারে একজন সলিসিটর এবং ব্যারিস্টার, যিনি জেকা সলিসিটর প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি রেজা ভাইয়ের কাছে, একটু আপডেট নিব, পাশাপাশি আপনাদের ফোন কল অবশ্যই অ্যান্সার করব। থ্যাংক ইউ। আরেকটা ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে যে আমরা যে কার্ড জেয়ারের কথা বলি, জি, যেটা কার্ড জেয়ারটা হচ্ছে মূলত আমরা আপার ট্রাইব্যুনালের বিরুদ্ধে আমরা যাই। জি, এখন তো তুমি জানো যে যেভাবে আমাদের অ্যাপিল প্রসেসটা চলে ইমিগ্রেশনে যদি কেউ কোনো রিফিউজাল হয়, কারোর কেস যদি রিফিউজ হয়, তাকে যদি অ্যাপিলের রাইট দেওয়া হয়, তুমি জানো যে এখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আর অ্যাপিলের রাইট নাই। স্টুডেন্টের ভিসা চলে গেল, সেখানে কি হয় আমরা যখন দেখি যে মোটামুটি হিউম্যান রাইটসে এবং অ্যাসাইলামে এবং ইউ লতে আমরা দেখি অ্যাপিল আছে। তো এই অ্যাপিলগুলি আমরা করি ইমিগ্রেশন অ্যাপিলেট
ট্রাইব্যুনালের ফার্স্ট ইয়ার যেটা, সেখানে আমরা অ্যাপিল করি। সেখানে যদি অ্যাপিলটা রিফিউজ হয় তখন আমরা 2বার পারমিশন করার সুযোগ পাই। একবার আমরা পারমিশন চাই ফার্স্ট ইয়ারের কাছ থেকে যে আমরা আপার ট্রাইব্যুনালে যাব, আবার যদি ফার্স্ট ইয়ার পারমিশন না দেয় তখন আমরা আপার টিয়ার থেকে পারমিশন চাই। এখন এই 2 জায়গা থেকে যদি পারমিশন রিফিউজ হয় তবে কিন্তু আমাদের প্রসেসটা ওখানেই শেষ। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা মনে করি খুব স্ট্রং একটা গ্রাউন্ড আছে, তখন কিন্তু আমরা আপার ট্রাইব্যুনালকেই আমরা বিবাদী বানিয়ে আমরা হাইকোর্টে যেতে পারি জুডিশিয়াল রিভিউ করার জন্য, যেটাকে আপনি বলছেন কার্ট জেআর। এটাকে আমরা বলি কার্ট জেআর। এটা কার্ট নামে একটা কেস থেকে এই জেআর এর এই প্রভিশনটা এসেছে, কার্ট জেআর বলা হয়। কার্ট জেআর এর প্রভিশনে আমরা অনেক অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো কার্ট জেআর এর যে বিধান দেখা যাচ্ছে তারা এখন ভাবছে এই কার্ট জেআর এর পদ্ধতিটা তারা তুলে দেবে, মানে এটাকেও তারা ক্লোজ করে দিবে। কার্ট জেআর এর যে সুবিধা ছিল, কার্ট জেআর এ গিয়ে যদি তুমি রিফিউজাল পাও তবে কিন্তু তুমি সেইটাকে নিয়ে কোর্ট অফ আপিল তুমি যেতে পারতে। এখন কার্ট জেআর না থাকলে স্কোপটা তোমার বন্ধ হয়ে যাচ্ছে, কোর্ট অফ আপিল আর যাওয়া যাচ্ছে না। কারণ তারা যেটা বলতে চাচ্ছে যে সেই দেখো যে কার্ট জেআর তো খুবই মানে 1%-ও কম, তারা বলছে যে 0.22% ক্ষেত্রে সাকসেস রেট হয়। সুতরাং এটা রাখার কি দরকার? তো আসলে যেমন আমাদেরও কিন্তু বোধহয় একটা কেসে বা 2টা কেসে আমরাও কার্ট জেআর পারমিশন পেয়েছি, যেটা খুবই নগণ্য। আমরা আসলে খুব কম কেসই কার্ট জেআরে যাই, কারণ আমরা জানি যে এটা খুব কঠিন এই একটা বিষয়। কারণ স্পেশালি হাইকোর্ট, ইমিগ্রেশন, অ্যাপিলেট ট্রাইব্যুনালের জাজের বিরুদ্ধে তারা হয়তো যেতে চাইবে না, কারণ এখানে একটা জিনিস হয়তো কাজ করে, সেটা হচ্ছে যে তারা মনে করে যে তারা না, আমার মনে হয় এটা হচ্ছে একরকম যে তারা ওই জাজটা শুধুমাত্র ইমিগ্রেশনই করে আর কিছু করে না। ওই যারা ইমিগ্রেশন ফার্স্ট ইয়ার আপার ট্রাইব্যুনাল যারা খালি ইমিগ্রেশন করে, তো ফলে আর আমরা তো হাইকোর্টে সবই করি। তো ফলে তারা কিন্তু একদিক দিয়ে সিম্প্যাথিক না, তারা একদিক দিয়ে ওই ক্ষেত্রে তারা কিন্তু স্পেশালিস্ট, আচ্ছা তাই না? কারণ তারা তো ওইটাই করে। তো ফলে তারা যেভাবে আইনটাকে বোঝে, হ্যাঁ, তারা মনে করে যে তারা যে হ্যাঁ প্রবাবলি ডান ইট কারেক্টলি। যেহেতু এটা 2বার চেকিং হয়েছে, একবার ফার্স্ট ইয়ার রিফিউজ করলো অ্যাপ্লিকেশন, অরিজিনাল অ্যাপিল করলো, করার পর আবার ফার্স্ট ইয়ার থেকে পারমিশন চাওয়া হলো, পারমিশন রিফিউজ হলো, আবার ট্রাইব্যুনাল রিফিউজ করলো। আমি তারা বলতে চাচ্ছে অলরেডি 3টা জাজ দেখে ফেলেছে এবং 3টে জাজই মনে করছে যে এই অ্যাপিলটা সঠিকভাবে আমি কেন 4th জাজ হিসেবে এটাতে ঢুকবো কেন? আর তারা যেহেতু স্পেশালিস্ট এই ফিল্ডে, এই জন্য আমার কাছে যেটা আমার মনে হয় এটা হচ্ছে রিজন যে কেন তারা ইন্টারফেয়ার করতে চায় না। বাট আমরাও জেআর এর পারমিশন পেয়েছি। ওকে, তাহলে এটা কি তারা এখন এটাকে একটা কি বলছে ডিসকাশন টাইপের নিয়ে আসছে নাকি তারা নিয়ে আসছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা বলতে ভুলে গেছি যে নতুন পরিবর্তনের ব্যাপারে একটা বোধহয় কনসালটেশন একটা সুযোগ আছে। তো যারা কেউ যদি কনসালটেশনে অংশ নিতে চায় সে তারা কিন্তু নিতে পারবে। অনেকে বলছেন যে কামিং যে উইক আসছে মানডে বা মানডে এন্ড এহেড, এখানে কি এই বিষয়টা কি পার্লামেন্টে আসার কোনো সুযোগ আছে এই বিলটা? না, পার্লামেন্টে হয়তো আমি জানি না এটা অনেকেই বলছিল এটা তো কিভাবে আসবে, এটা কি ফরম্যাটে আসবে। হ্যাঁ, এটাকে তারা যে কোনো অ্যাক্টের মাধ্যমে আনবে এমন কোনো কথা নেই। তারা ইমিগ্রেশন রুলে চেঞ্জ করে এটা আনতে পারে, বা তাদের অ্যাসাইলাম পলিসি যেগুলি আছে বা গাইডেন্সে তারা চেঞ্জ করে এগুলো আনতে পারে। তুমি ভুলে যাবে না যে ইমিগ্রেশনের রুলের ভিতরে অ্যাসাইলামের প্রবেশ কিন্তু মানে তুলনামূলকভাবে কিন্তু রিসেন্ট। একটা খুবই পপুলার একটা কোশ্চেন অনেকেই আস্ক করছেন বা যে একটা বার্নিং একটা ইস্যু, সেটা হচ্ছে যে আমরা জানি যে 30 জুন পর্যন্ত আমাদের ইইউ যে যারা এখানে সেটেল অথবা প্রি সেটেল অবস্থা আছেন তাদের ফ্যামিলি মেম্বার অথবা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের জন্য অ্যাপ্লাই করার সুযোগ আছে। এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের জন্য এখনো সুযোগ শেষ হয়ে গেছে। ডাইরেক্ট মেম্বারদের জন্য ব্রাদার এবং সিস্টার হয় তারা কি কোন রুটে পড়ছেন? এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। কিন্তু অনেকেই এখনো কিন্তু হোপ আছে যে বা অনেকে অ্যাপ্লাই করছেন যে ব্রাদার সিস্টার যারা আছে তাদের জন্য এখনো তারা অ্যাপ্লাই করতে পারেন। এই বিষয়টা না, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে ব্রাদার সিস্টারদের এটা নাই, শুধুমাত্র ডাইরেক্ট ফ্যামিলি মেম্বারদের জন্যই আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং। এবং যারা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের জন্য 31শে ডিসেম্বরের আগেই করার কথা ছিল।
জি, যদি কেউ করে থাকে সেটা অত অ্যাপিল এখনো আর চলবে। যদি কেউ এখন করলে সেটা কনসিকুয়েন্স কি সরাসরি কি রিফিউজ হবে নাকি তারা এটাকে কনসিডারও করতে পারে? আমি জানি না, তারা বলবে যে তোমার ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার, তুমি দেখাও। জি, তারপরে আমার মতে আমি কাউকে ব্রাদার এন্ড শুনি সিস্টার নাই, যদি হয় কারো, তারা কিন্তু direct ব্রাদার ইন family ল member। সিস্টার ইন ল, তারা কোন ক্যাটাগরি পড়ছেন? তারা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। জি ভাই, এই বিষয়টা আমরা আলোচনা করছি কিন্তু যেহেতু অনেকে এই বিষয়টা নিয়ে একটু কনফিউজড। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা শুধুমাত্র ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার অ্যাসেন্ডিং লাইন কিংবা ডিসেন্ডিং লাইনে জি। আনতে পারবে, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আনতে পারবে বলে আমি ডাইরেক্ট শুনি নাই। ফ্যামিলি মেম্বার বলতে আপনি কি বুঝাচ্ছেন, কাদের কাদের বুঝাচ্ছেন? ছেলে মেয়ে, জি, বাবা মা, শ্বশুর শাশুড়ি, আর কে আছেন এই গ্রুপের মধ্যে? আর কেউ নাই, হ্যাঁ, তোমার নাতি নাতনি, নাতি নাতনি, দাদা দাদি, উপরে অথবা নিচে যারা আছে মানে ডাইরেক্ট লাইনে যারা হবে তাদের জন্য। অথবা তোমার হচ্ছে ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ। ওয়াইফ ইজ অলওয়েজ দেয়ার তো ওয়াইফ ডেফিনেটলি, কিন্তু আবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং লাইনে কিন্তু না। বাট শি ইজ এ ফ্যামিলি মেম্বার। জি। জি, থ্যাংক ইউ রাজা ভাই। প্রিয় দর্শক, আপনারা যারা এখন আমাদের তুমি যেটা বললে যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের জন্য তারা দিয়েছে বলে আমি কিন্তু শুনি নাই। জি। আমি জানি না তারা কোনো এক্সেপশনাল ক্যাটাগরিতে তারা দিয়েছে কেন, বাট আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল যে 31শে ডিসেম্বর পরে শুধুমাত্র আপনার direct কি কোনো category মনে হচ্ছে যে এই 30 জুন এই টাইমটা এক্সটেন্ড করে তারা ডিসেম্বর পর্যন্ত নিয়ে যেতে পারে? না, এরকম কোনো আভাস এখন পর্যন্ত আসে নাই। না আসে নাই। জি, প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আমরা আবারও আপনাদেরকে হাইলাইট করছি, আমরা সাধারণত এই প্রোগ্রামটাতে আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্নের জবাব দিয়ে থাকি। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান সরাসরি এখন আমাদের সাথে স্টুডিও জয়েন করতে পারেন, আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত সময়। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। এই মুহূর্তে কে আছেন স্টুডিওতে? হ্যালো কলার। কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? জি জি, আপনার প্রশ্নটা করুন ভাইয়া, একটু কুইকলি, কারণ আমাদের অনেক কলার লাইনে আছে। ভাই, আমি জানতাম চাই যে আমার একটা বিজনেস আছে, বিজনেস দেখাইয়া দেশ থেকে লোক আনতাম পারমুনি। হ্যাঁ ভাই, আপনি একটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন এবং আপনার প্রশ্ন থেকে আমি বলি, আপনি প্রথম বলছেন বিজনেস দেখাইয়া লোক আনতাম পারে কি? আমার বিজনেস একটা আছে, বিজনেসে আর যে ওয়ার্ক পারমিটে। তো যে লোকটা আসবে সে লোকটা কি করবে? না রাজা ভাই, সরি, ভাইয়া আপনার কি ওয়ার্ক পারমিটে স্পন্সর লাইসেন্স নেওয়া আছে না, অলরেডি? আমি আসছি, ওনার সবই না, জানা আছে। স্পন্সর লাইসেন্স না। জি, আমি আসছি, ধন্যবাদ। আমি প্রত্যেকটা ক্ষেত্রে আসছি। প্রথম কথা হচ্ছে যে আপনি যাকে আনবেন তিনি এদেশে এসে কি করবেন ভাইয়া? এই দেশে তো একজন শেফ আর একজন ম্যানেজমেন্টে। আচ্ছা, কিন্তু উনি এসে কি করবেন? তারা এদেশে এসে রেস্টুরেন্টে আসার পর কাজ করবে, শেফের কাজ করবে। আপনার কাজ করবে। তা আপনি জানেন যে আপনার রেস্টুরেন্টের শেফের জন্য কত বেতন দিতে হবে? আমার রাফলি বা 20,000। এটা হচ্ছে 25,700 হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার হিসেবে, এবং 5টা বছর কি আপনি তাকে এই বেতন দিয়ে রাখতে পারবেন? হ্যাঁ, পারবো, আমার আচ্ছা। ব্যবসা ভালো হয়। হ্যাঁ, কিন্তু আপনার যে অন্য স্টাফ আছে তাদেরকে আপনি কত টাকা বেতন দেন? একই স্কেলে বেতন দেন? না, একটু কম আছে ওদের। কত আছে বেতন ভাইয়া তাদেরকে? তাদের 18,000 রাফলি আছে। আর তার কি আপনি কি পুরো ওই পয়সাটা আপনি দেখান, শো করেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে তো আপনার অবশ্যই বিজনেস অনেক ভালো। তা আপনাকে যেটা দেখাতে হবে, প্রথমে স্পন্সরশিপ লাইসেন্স নিতে হবে, এবং এই লাইসেন্স নিতে গেলে এই যে আমি যে প্রশ্নগুলো করলাম এগুলো তারা কিন্তু দেখবে। আমাদের যারা লাইসেন্সে ফেল করে, এরা ফেল করে তাদের হিউম্যান রিসোর্সের কারণে। তারা দেখায় যে অন্য স্টাফদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই, স্টাফদের সিকনেস অ্যাবসেন্স মনিটরিং করা হয় না, এবং তাদের বেতনের ব্যাপারে পে স্লিপ বা ব্যাংকে অ্যাকাউন্টে বেতনগুলো দেওয়া হয় না। তা আপনি সব কিছু ঠিক করে সর্ট আউট করে আগে আপনি একটা লাইসেন্সটা নেবেন। এই লাইসেন্স নেওয়ার পরে তখন আপনি ওই শেপ কে বা আর যে আছে, আপনি যে ম্যানেজমেন্টের কথা বলছেন, ম্যানেজমেন্ট কিন্তু স্কিল ওয়ার্কার হিসেবে পড়ে কিনা আমাদের দেখতে হবে। এবং সবচেয়ে বড় কথা, ওই স্কিল ওয়ার্কার আপনি এদেশে কেন পাবেন না, এটা আপনাকে একটা ও আবার ম্যানেজমেন্ট যে 5 স্টার হোটেলে কাজ করে। হ্যাঁ, কিন্তু আপনার তো 5 স্টার হোটেল না ভাইয়া, আপনি একটা রেস্টুরেন্ট চালান। একটা রেস্টুরেন্ট চালানো আর 5 স্টার হোটেল চালানো কিন্তু গাল্ফ অফ ডিফারেন্স, বুঝতে পেরেছেন? তো এনিওয়ে আপনি চেষ্টা করতে পারেন, তিনি যদি ওই ক্রাইটেরিয়া সেট করে, পয়েন্টগুলি উনি সেট করতে পারেন। এখন সবচেয়ে বড় যে সুবিধাটা আপনাদের জন্য হয়েছে সেটা হচ্ছে যে যে অসুবিধাটা হয়েছে, শেফ কিন্তু এখন আর শর্টেজ ক্যাটাগরিতে নাই, শেফ কিন্তু এখন স্কিল ক্যাটাগরিতে চলে গেছে। শর্টেজ ক্যাটাগরিতে হলে অ্যাপ্লিকেশন যেরকম প্রায়োরিটি পেত, সিম্পল স্কিল ওয়ার্কার হলে কিন্তু অ্যাপ্লিকেশন এরকম প্রায়োরিটি পাবে না। তো যাই হোক, আগে আপনি লাইসেন্সটা সর্ট আউট করেন। লাইসেন্সের আগে
লাইসেন্স জি আপনার টেলিফোনটা যদি একটু ঠিক করেন। আপনি লাইসেন্স শর্ট করার আগে আপনি আপনার বিভিন্ন ডকুমেন্টস, অ্যাকাউন্টস ডকুমেন্টস এবং ওই যেটা বললাম হিউম্যান রিসোর্সের ইস্যুগুলো আগে সর্ট আউট করেন, তারপরে আপনি লাইসেন্স, তারপরে আপনি অ্যাপ্লিকেশনের জন্য যাবেন। ধন্যবাদ ভাইয়া। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সাজেস্ট করব আপনি অবশ্যই আপনার লাইসেন্স অ্যাপ্লিকেশন হবে আপনার নিজস্ব একজন সলিসিটর ব্যারিস্টারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি ভাই, ভালো আছি, থ্যাংক ইউ। আপনারা আশা করি ভালো আছেন। আমার প্রশ্নটা হলো, রিসেন্টলি একটা 10 বছর পূর্ণ হয়েছে, যদি আমি এদেশে আসছি অনেক বছর ধরে, মাঝখানে একটা ব্রেক হয়ে গিয়েছিল, তারপর একটা 10 বছর হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছিল যে আমি একটা কোম্পানিতে কাজ করি অনেক বছর ধরে, সেই আগের 10 বছর মানে আগের টাইম থেকে আর কি। তো আমার ব্রেক পিরিয়ডটায় আমি ওখানে কাজ করেছি, ট্যাক্স পেড ছিল, যেটা এই 10 বছরের আগে আর কি। তখন আমার ওই কাজটা কি 10 বছর টেনিয়ার ট্রায়ালের সাথে কোনো এফেক্ট তা কিনা? ভাইয়া আমি যদি, আপনি সর্বমোট এদেশে কতদিন আছেন ভাইয়া? 18 বছর। 18 বছর আছেন। আর 18 বছরই কি আপনি এদেশে লিগালি আছেন? না, ওই মাঝখানে একটা ব্রেক ছিল ভাইয়ার এখন সেকেন্ড স্টেজ চলছে, সেকেন্ড পর্ব। আপনার যে সেকেন্ড পর্বে আপনি কবে থেকে আছেন লিগালি? 2010 এর ডিসেম্বর থেকে। 2010 এর ডিসেম্বর থেকে আপনি কিভাবে আছেন? ম্যারিড? আমি প্রথমে 2013 পর্যন্ত স্টুডেন্ট ভিসায় ছিলাম, তারপর আমি আইএলএর জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ওইটা ওই ব্রেকের কারণে ওরা দেয়নি। পরে আমি কোর্টে গিয়ে উইন করে আপনার ওই 2.5 বছরের রুটে 10 বছরের রুটে ভিসা দিয়েছিল আর কি। তো সেটা 10 বছর পূর্ণ হওয়ার ওই 10 বছর রুটে যাওয়া হয়নি। 2010 থেকে আপনার ওই স্টুডেন্ট ভিসা প্লাস 3C লিভ প্লাস আপনার এই যে 10 বছরের রুটে 2.5 বছর আর 1 বছর মিলে 10 বছর হয়ে গেছে। ভাইয়া আপনি আমাকে আবার আপনি একটা বিপদে ফেলে দিলেন। আমি যেটা বুঝতে চাচ্ছি যে আপনি 2013-তে যখন অ্যাপ্লাই করলেন তখন তারা আপনাকে রিফিউজ করলো, এই গ্রাউন্ডে রিফিউজ করলো যে আপনার 3C লিভ ছিল না, তাই তো? ওই সময় এর আগে ছিল না। হ্যাঁ, তো তাহলে কিন্তু আপনার এটা রেস্টোর হয়েছে কবে? 2010-এর ডিসেম্বর থেকে। হ্যাঁ, ডিসেম্বর। হ্যাঁ, তো 2010-এর ডিসেম্বরে আপনার স্টুডেন্ট ভিসা ছিল। হ্যাঁ। এবং স্টুডেন্ট ভিসা হওয়ার পরে আপনি ফ্যামিলি রুটে গিয়ে 2.5 বছরকে 10 বছরের রুটে আসলেন। আপনি 10 বছর রুটে আসলেন কিভাবে? আমি অ্যাপ্লিকেশন করেছিলাম ওই আপনার, আমি বলি আপনাকে, সরি টাইমটা বেশি লেগে যাচ্ছে যদিও। আমি প্রথমে আসি 2003 সালে, আসার পরে আমার 2010 সালে হয়তো কলেজ রিভোট হয়ে যায়। কলেজ রিভোট হয়ে গেলে আমি ওই অ্যাপ্লিকেশনটা আমার রিজেক্ট করে পাঠিয়ে দেয়, তখন আমি পরবর্তী অ্যাপ্লিকেশন করে ভিসা পাই, কিন্তু মাঝখানে ওভার স্টে হয়ে যায়, বুঝতে পারছেন? এরপরে ওই পরবর্তী যে অ্যাপ্লিকেশন করি, দ্বিতীয় অ্যাপ্লিকেশনে আমি ভিসা হয়। ভিসা হওয়ার পরে 2003 থেকে 2013 সালে আমার 10 বছর হয়, তখন আমি অ্যাপ্লিকেশন করি হোম অফিসে আইআর এর জন্য। ওই ব্রেক দেখায় যে আমার ব্রেক হয়েছে, তো আমরা তোমাকে কনসিডার করবো, এরকম একটা হিউম্যান রাইটস প্লাস 10 ইয়ার্স হিসেবে করে। তখন তারা আমাকে রিফিউজ করে যে তোমার তো ব্রেক হয়ে গেছে, 3C লিভ ছিল না ওই সময়, ওই যে আগের ব্রেকটা, অর্থাৎ 2010-এর আগে, বুঝতে পারছে? তখন আমি আবার আপিল করি এটার এগেইনস্টে। আপিল করে কোর্টে গেলে আমি অনেক কিছু দেখানোর পরে, আমি কোর্টের 2-3 বার যাওয়ার পরে জাজ আমাকে আর হিউম্যান রাইটস অ্যালাউ করে। আপিলটা প্রাইভেট লাইফে আপনাকে অ্যালাউ করেছে? হ্যাঁ জি, প্রাইভেট লাইফে আপনাকে অ্যালাউ করেছে, এটা 276 ADE রোমান 6 এ অ্যালাউ করেছে, তাই তো নাকি? আচ্ছা, আউটসাইড ইমিগ্রেশন। এখন যেটা হয়েছে যে আপনি অবশ্যই যে 10 ইয়ার আপনি এটা দেখাতে পারেন। এখন আপনি যেটা করতে পারেন যে আপনাকে ওই কভার লেটারের ভিতরে আপনি উল্লেখ করে দেবেন যে এই টাইমটা থেকে এই টাইমটাতে আমি কি বলে কাজ করেছিলাম। যদিও এটাতে আপনাকে তারা প্রবলেম করবে না, কারণ এমনকি আপনি পরবর্তীকালে সিটিজেনশিপের জন্য গেলেও আপনার লাস্ট 10 ইয়ার যেহেতু ক্লিন আছে, আপনাকে নাগরিকত্বও কিন্তু আটকাবে না। কিন্তু আমি বলবো ইজ বেটার যে এটা আপনাকে বলে দেওয়া যে ওই সময় আমি কাজ করেছিলাম অ্যান্ড আমি সরি, কিন্তু এইটার জন্য তারা আপনাকে আটকাবে না। আরেকটা জিনিস আপনি মনে রাখবেন যে ধরেন এইটা ওইখানে দেখবেন তারা হয়তো আপনাকে ফর্মে প্রশ্ন করতে পারে, নাও করতে পারে, ফর্মটা কিন্তু টাইম টু টাইম ভ্যারি করে। সর্বশেষ যে অনলাইনে যে ফর্মটা আছে ওই ফর্মে কিন্তু এই প্রশ্নটা নাই, যেটা পেপার ফর্মে ছিল যে তুমি কি হ্যাভ ইউ ডান এনিথিং ইন দ্য পাস্ট যেটা তোমার গুড ক্যারেক্টারকে এফেক্ট করে।
আমার মনে হয় হয়তো বা এটা নাই থাকতেও পারে, কারণ তো প্রতিদিন দিন তো হাজার হাজার ফর্ম করি, সবকিছু হয়তো মনে থাকে না, তো থাকলে তখন কিন্তু আপনার এটা আপনাকে দেখতে হবে, অ্যাড্রেস করতে হবে। না থাকলে এটা হয়তো আপনাকে মেনশন না করলেও প্রবলেম হবে না। আর এটা সিটিজেনশিপে এটা প্রবলেম হবে না, কেন এটা লাস্ট 10 years এর মধ্যে নয়, 10 years এর উপরে। রাজা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রিয় কলার আপনি প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। জি ভাই, আমি আবার ফোন করেছি বার্মিংহাম থেকে পার্কিং এর ব্যাপারে। আমরা কিন্তু আপনার জবাব দিয়েছিলাম, আপনি হয়তো অফলাইনে থেকে শুনতে পেরেছেন। জি না রাজা ভাই, রাজা ভাই আমাকে যেভাবে বলেছিলেন আমি ওইভাবে ওদের কাছে আমি ইমেল করেছি, আমি বৃত্তান্ত লিখেছি, আমি ভুল করেছি, ভুলে আমি সাথে করে নিয়ে গেছি, কিন্তু তারা আমাকে 1 মাস পরে সেই আমাকে জরিমানা পাঠাইছে আর কি। তা এখন আমি যদি জরিমানাটা না দেই, যে আমি কোর্টে যাই, তাহলে কি আমি মানে বিজয় করতে পারবো কিনা? কারণ আমি তো ওদেরকে পে করছি, আমার কাছে ব্যাংক ডকুমেন্ট আছে। একটু দয়া করে ভাই একটু বুঝে বলুন। রাজা ভাই ভাইয়া আপনি যদি কোর্টে যান, কোর্টে গিয়ে আপনি কি ডিফেন্স দেবেন? পে করেছি, আমার একটা টিকিট আছে, আমার থেকে ব্যাংকে থেকে ওরা টাকা নিয়ে নিছে। কিন্তু আপনি তো ডিসপ্লে করেননি, করছেন না? ডিসপ্লে তো আমি ভুলে, একটা মানুষ তো ভুলে যেতে পারে ভাই। হ্যাঁ, এখন প্রবলেম হচ্ছে ভাইয়া আপনাকে দেখতে হবে মিস্টেক ওই অপরাধের জন্য ডিফেন্স আছে কিনা। যেমন ধরুন আপনি কতগুলো অফেন্স আছে যেগুলো আমরা বলি স্ট্রিক্ট লায়াবিলিটি অফেন্স। স্ট্রিক্ট লায়াবিলিটি অফেন্সে আপনার কিন্তু কোনো ডিফেন্স হয় না। এখন আপনার যদি মিস্টেকের কোনো ওই গ্রাউন্ডে ডিফেন্স না থাকে, যেমন ধরুন হাইওয়েতে ড্রাঙ্ক হয়ে থাকা যায় না, এখন কোনো লোক যদি বলে মদ খেয়ে আমি মাথা হলে ভুলিয়ে গেছি, আমি হাইওয়ের মধ্যে গিয়ে হাঁটছিলাম, তাকে হবে না। আমাদের কেসও আছে, আমি ছাত্রদেরকে পড়িয়েছি যে পুলিশ হসপিটাল থেকে একটা মাতালকে ধরে নিয়ে তারা নিজেরা নিয়ে হাইওয়েতে ফেলে দিয়ে তারপরে তারা চার্জ করেছে, এমন কিছু কিন্তু আছে। তো আপনাকে যেটা হবে, আপনাকে দেখতে হবে ওই অপরাধের জন্য আপনি স্ট্যাটিউটে যান এবং দেখেন ওই অপরাধের জন্য মিস্টেক কোনো ডিফেন্স আছে কিনা। যেটা হবে, যেটা আমি আপনাকে বলি মিটিগেটিং সার্কামস্টান্স, যেটা হচ্ছে কি যে আমরা বলি যে আমার অপরাধকে কমানোর জন্য, লায়াবিলিটি কমানোর জন্য, যেটাকে আমরা বলি মিটিগেটিং কোনো কিছু আছে কিনা। সেখানে আপনি অবশ্যই বলবেন যে আমার মিস্টেক হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মিটিগেটিং সার্কামস্টান্স কেন তারা মানলো না। তো আমি আপনাকে যেটা অ্যাডভাইস করবো যে আপনি একজন লয়ারকে দিয়ে আপনি তাদেরকে চিঠি লেখান এবং এই মিটিগেশনটাকে আপনি প্লিড করেন। আর এবং যেটা সবসময় আপনার বেটার হচ্ছে সবসময় যদি আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে নিতে পারেন। এটা কিন্তু কোর্টের থ্রুতে গেলেই আপনার হয়তো একটা কনভিকশন বা সাম সর্ট অফ রেকর্ডে চলে যাবে। তাহলে কি ভাই দিয়ে দিব নাকি আমি কি করব এখন? আপনি, আমার মনে হয় যে আপনি কাউকে দিয়ে চিঠি লেখান বা ওদের সাথে আপনি টেলিফোনে কথা বলেন। টেলিফোনে কি কথা বলার স্কোপ আছে? ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে হয়। আচ্ছা, তাহলে আরেকটা আপনি ইমেল করেন এবং খুব সুন্দর করে বলেন এবং আপনি বলেন যে দেখো আমার আই হ্যাভ আদারওয়াইজ এ ভেরি ক্লিন রেকর্ড, আমার কোনোদিন ইত্যাদি হয় না, ফাইনটা দেখো এটা আমার একটা মিস্টেক, আমি মিস্টেক তো অ্যাডমিট করেছি। আপনার কাছে কি রিসিটের কপি আছে? জি আছে, সব আছে আমার কাছে। জি, আপনি দিয়ে আরেকবার আপনি ট্রাই করেন। এখন দেখেন ভাইয়া, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এই যে প্যান্ডেমিকের নামে, প্যান্ডেমিকের অজুহাতে আপনি জানেন ম্যাক্সিমাম এই লোকাল গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের লোকের এখন বাসায় বসে কাজ করতেছে। প্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কল করার জন্য। আমরা দেখতে দেখতে আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা আজকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখেছেন, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে আপডেটেড যে অ্যাসাইলাম এবং ইমিগ্রেশন পলিসি নিয়ে আমাদের বিজ্ঞ মেহমান আজকে গেস্ট কথা বলেছেন। আমরা আশা করছি আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আপনাদেরকে আবারও আপনাদের আগামী প্রোগ্রাম দেখার জন্য বিনীতভাবে আমরা আমন্ত্রণ জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। পাশাপাশি আজকে প্রোগ্রাম পরিচালনায় আমাদের এনটিভি ইউরোপের কলাকুশলী যারা আমাদের হেল্প করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কথা রেখে, এবং আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম।